গল্পের বাক্স বাই রোমানানুপুর এই চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি ফাল্গুনী মুখোপাধ্যায় লেখে একটি বিখ্যাত উপন্যাস চিতা বহ্নিমান। আজ শোনাব উপন্যাসটির দ্বিতীয় পর্ব। সন্ধ্যায় বাড়িতে মহা সমারোহ। আধুনিক সমাজে বিবাহের পূর্বেই অবশ্য মেয়ের জন্মদিন উৎসব ধুমধামে হইয়া থাকে। বিবাহের পর উহার প্রয়োজন ফুরাইয়া যায়, কারণ জন্মদিন উৎসবটা ছেলেদের ও মেয়েদের পরস্পর পছন্দ করিয়া বিবাহ বন্ধনের জন্য প্রস্তুত হইবার দিন। কিন্তু তপতি ইহাদের একমাত্র কন্যা, তাই জন্মদিনটা এবারও হইতেছে। তপতির বন্ধুর দল তাহাকে ঘিরিয়া বসিয়া আছে। গান গাহিতেছে একটি মেয়ে। বহু গণ্যমান্য ব্যক্তি তপতিকে আশীর্বাদ করিয়া গেলেন। অনেকে মিসেস চ্যাটার্জিকে জামাইয়ের কথা জিজ্ঞাসা করিলেন। মিসেস চ্যাটার্জি প্রত্যেককে জানাইলেন সে জরুরি কাজে গিয়াছে, এখনই আসবে। মিসেস চ্যাটার্জির কথায় মিস্টার অধিকারী কহিলেন, সেই বামুন ঠাকুরটি কোথায় গেলেন? ভয়ে পালিয়েছেন নাকি? মিস্টার ব্যানার্জি উত্তর দিলেন, ভয় নয়, ভাবনায়, আমরা তার বোকামি ধরে ফেলব বলে। মিস্টার চৌধুরী বলিলেন, রেবা দেবী সেদিন তার টিকি কেটে দিয়েছেন। রেবা দেবী কহিলেন, মাথাটা মুড়োনো আছে, তুই ঘোল ঢেলে দিস তপতি। না না মিস চ্যাটার্জি, ঘোল নয়, ওর মাথায় কড লিভার অয়েল দেবেন, চুলগুলো একটু ভিটামিন খেয়ে বাঁচবে। সকালে হাসিয়া উঠিল। তপতি কহিল, চুপ করুন, মা শুনতে পেলে বকবেন এক্ষুনি। বকবেন কি? এর জন্য দায়ী তো আপনার মার বাবা। আপনার মতো সর্বগুণান্বিত মেয়েকে একটি বানরের গলায় দিতে ওদের বাঁধল না? তপতি চুপ করিয়া রহিল। ক্ষণ পরে কহিল, মিস্টার ব্যানার্জি তো আমায় দুল দিয়েছেন, মিস্টার চৌধুরী দিলেন ব্রোচ, মিস্টার অধিকারীর কথা ছিল যা দেবার তা না দিয়ে অন্য একটা বাজে জিনিস দিলেন, ওর শাস্তি হওয়া দরকার। সকলেই একসঙ্গে বলিয়া উঠিল, সার্টেনলি। মিস্টার অধিকারী কহিলেন, সে জিনিস আপনি নিলে আমি কৃতার্থ হয়ে যাব। নিশ্চয় নেব, দিন। জিনিসটা কি মিস্টার অধিকারী? প্রশ্ন করিলেন মিস্টার ব্যানার্জি। একটা ডায়মন্ড রিং, উত্তর দিল তপতি স্বয়ং। সকলে একটু বিচলিত হইল। বিবাহিত মেয়েকে আংটি দেওয়া চলে কি? কিন্তু তপতি নিঃসংশয়ে প্রমাণ করিয়া দিতে চায় সে আজও বিবাহিত নহে, এবং এজন্যই মিস চ্যাটার্জি নামে অভিহিতা হইতে আপত্তি করে না। মিস্টার অধিকারী ধনীর সন্তান। তিনি তপতির জন্য আংটি কিনিয়া আনিয়াছিলেন। তৎক্ষণাৎ তাহা বাহির করিয়া তপতির দিকে অগ্রসর হইলেন। তপতি তাহা পরাইয়া দিবার জন্য বাঁ হাতখানি বাড়াইয়া দিল। মিস্টার অধিকারীর আংটি পরানো তখনও শেষ হয় নাই। মার সঙ্গে তপন আসিয়া ঢুকিল, হাতে তাহার একগুচ্ছ ফুল। মা তপতির কাণ্ড দেখিয়া মুহূর্তে থ হইয়া গেলেন, কিন্তু তপনের সামনে কোনরূপ উচ্চবাচ্য না করিয়া কহিলেন, প্রণাম করো খুকি। তপতি উঠিল না, যেমন ছিল তেমনি বসিয়া রহিল। তপন এক মুহূর্ত অপেক্ষা করিয়া বলিল, থাক মা, আমি এমনি আশীর্বাদ করছি। বলিয়া সে অশোকগুচ্ছটি তপতির হাতে দিতে গেল এবং সঙ্গে সঙ্গে উচ্চারণ করিল, তোমার জীবনে পবিত্র হোমশিখা জ্বলে উঠুক। তপতি পুষ্পগুচ্ছটা টানিয়া ছুঁড়িয়া দিয়া সরস্যে বলিল, যাত্রা দলে প্লে করে নাকি? আশীর্বাদের ছটা দেখো। বন্ধুদল হাসিয়া উঠিল, কিন্তু মা অত্যন্ত কুণ্ঠিত হইয়া পড়িলেন। তিনি কিছু বলিবার পূর্বেই তপন মাকে কহিল, বলুক গে মা, আমি কিছু মনে করিনি। তপন আপন কক্ষে চলিয়া গেল। মাও অত্যন্ত বিরক্ত এবং বিব্রত হইয়া চলিয়া গেলেন। বন্ধুর দল হাসি থামাইয়া বলিল, সত্যি একটা ওরাং ওটাং। পরদিন সকালে আসিল শিখা, তপতির বন্ধুদের মধ্যে নিকটতমা। আসিয়া বলিল, কাল সবে এসেছি ভাই, তোর বর কোথায় বল, আলাপ করব। আলাপ করতে হবে না, সে একটা যাচ্ছে তাই। ওমা, সে কি? কেন? যা কপালে ছিল ঘটেছে আর কি। ঠাকুরদা নাকি গণনা করে বলেছিলেন আমার বর হবে অদ্ভুত, তাই অদ্ভুত হয়েছে। যাত্রা দলের ভাঁড় একটা। শিখা বিশেষ উৎকণ্ঠিত হয়ে প্রশ্ন করিল, কেন তপু,
ব্যাপার কী রে? ব্যাপার তোর মাথা, যা দেখে আয়, ও ঘরে রয়েছে। শিখার কোনো কথা না বলিয়া তপনের কক্ষদ্বারে আসিয়া দাঁড়াইল। তপন তখন পূজা শেষ করিয়া প্রণাম করিয়া উঠিতেছে। পেছন ফিরিতেই শিখার সহিত চোখ মিলিল। তাহার চন্দনচর্চিত পুত দেহকান্তি, উন্নত প্রশস্ত ললাটে ত্রিপুণ্ডক রেখা, গলায় শুভ্র উপবিত শিখাকে মুহূর্তে যেন অভিভূত করিয়া দিল। শিখা ভুলিয়া গেল সে দেখা করিতে আসিয়াছে তাহার বন্ধুর বরের সঙ্গে। ভুলিয়া গেল উহার সহিত শিখার সম্বন্ধ কি। যুক্তকল ললাটে ঠেকিয়া নমস্কার করিতে গিয়া শিখা আভূমি লুণ্ঠিত হইয়া তপনকে প্রণাম করিয়া বসিল। মৃদু হাসিয়া তপন কহিল, তুমি কে ভাই দিদি? এই সমাজে তোমাকে দেখবার আশা তো করিনি। 5-7 সেকেন্ড শিখার কণ্ঠ রোধ হইয়া রহিল। তারপর ধীরে ধীরে সে কহিল, আমি আপনার ছোট বোন আর তপতির বন্ধু আর জাস্টিস মুখার্জির মেয়ে। ও, তুমি শিখা? কিন্তু একটা কথা আছে। বলুন। এখানে আমাকে তুমি কেমন দেখলে, কি দেখলে, কিছু বলবে না তোমার বন্ধুর কাছে বা কারো কাছে। আজ বিকেলে আমি তোমাদের বাড়ি গিয়ে যা কিছু বলবার বলবো। অনেক কথা আছে। তুমি এখন বাড়ি চলে যাও ভাই শিখা। যাচ্ছি, কিন্তু আমার নাম জানলেন কি করে? মার কাছে শুনেছি। আচ্ছা, এখন আর কথা নয়। শিখা বাহির আসিয়া আপনার গাড়িতে উঠিয়া প্রস্থান করিল। তপতির সহিত আর দেখাও করিল না। তপনের অভ্যর্থনার জন্য শিখা পরিপাটি আয়োজন করিয়া রাখিয়াছে। কয়েক মিনিটের দেখা তপনের কথা শিখা আজ সারা দিন ভাবিয়াছে। আশ্চর্য ওই মানুষটি, মুহূর্তে যে এমন করিয়া আপন করিয়া লইতে পারে, তপতি তাহার সম্বন্ধে কেন ওরূপ কথা বলিল? শিখা সমস্ত দিন ভাবিয়াছে, ইহার মধ্যে নিশ্চয় কোনো রহস্য আছে। তপতির বিবাহের গোলযোগের কথা ভাগলপুরে থাকিতে সে শুনিয়াছিল তার মার চিঠিতে। আজ তপতির সেই বরকে দেখিয়া সে মুগ্ধ হইয়া গিয়াছে। শিখার 2 বোন, দাদা বা ছোট ভাই নাই। তপন যদি শিখার দাদা হয়, শিখা যেন উচ্ছ্বাসিত হইয়া উঠিল। হ্যাঁ, হইয়াছেনি তো। তপতির সহিত ফিরিবার সময় দেখা না করিয়া আসাটা ভালো হয় নাই, কিন্তু উনি যে বারণ করিলেন, ওর কথার অবাধ্য তো হওয়া যায় না। তপতি রাগ করে করুক, তাহার ভাব করিতে বেশি দেরি হইবে না। ব্যাপারটা তো শোনা যাক দাদার মুখ হইতে। তপন আসিয়া পৌঁছিল, পরনে অফিসের পোশাক, হ্যাট, কোট, প্যান্ট। শিখা আগায় যাইতে হাসি মুখে বলিল, চিনতে পাচ্ছিস ভাই দিদি? চিনিবার তো কথা নয়, যা ভুল বদলেছেন। থাক, আর ছেন জুড়তে হবে না। দুজনে হাসিয়া উঠিল। শিখা আবেগ জড়িত কণ্ঠে বলিল, কখন যে মনের মধ্যে দাদার আসনখানি জুড়ে বসেছ টেরই পাইনি। নিজের অজ্ঞাতসারে তুমি বলে ফেললাম। তোর কাছে এমনটাই আশা করেছিলাম ভাই। চল, বাবা মাকে প্রণাম করি গিয়ে। উচ্ছ্বসিত আনন্দে শিখা তপনকে ভেতরে আনিয়া তাহার মা বাবার সহিত পরিচয় করাইয়া দিল। তপন হেঁট হইয়া তাহাদের প্রণাম করিয়া উঠিয়াই বলিল, আমি নিজে আমন্ত্রণ নিয়েছি কাকিমা, আপনার দুষ্ট মেয়ে নিমন্ত্রণ করেনি। হ্যাঁ, করেনি। নিমন্ত্রণ করবার সুযোগ দিয়েছিলে? যাও মাত্র তাড়িয়ে ছাড়ল মা, এত দুষ্ট। জাস্টিস মুখার্জি অত্যন্ত নিরীহ এবং গম্ভীর প্রকৃতির মানুষ। তাহার গাম্ভীর্য টুটাইয়া তিনি কহিলেন, শঙ্কর বলছিল যে জামাই তার খুব ভালো হয়েছে। তা এত ভালো হয়েছে কে জানত? খুব ভালো ছেলে। তোমার খুব ভালো লেগেছে নয় বাবা? এত কথা বলে ফেললে যে? শিখা কৌতুক হাসিয়া চাহিল তার বাবার পানে। শিখার মা দাঁড়াইয়া দেখিতেছিলেন, বলিলেন, তোমার আর একটা জোর নেই বাবা, দুটোকে বাঁধতুম। শিখা চকিত হইয়া বলিয়া উঠিল, ও কি গরু নাকি মা, বাঁধতে চাইছ? তোর বন্ধু সেদিন স্যার রমেনের বাড়ির পার্টিতে বলছিল তার বর নাকি হয়েছে একটা গরু, তাই তোর জন্য একটা এমনি গরু আমরা খুঁজছি। না মা, গরু টরু বলো না, আমার দাদা যে ও। শিখা মৃদু হাসিয়া বলিল, নিশ্চয় আপনি বলবেন কাকিমা,
আমার মা আমায় শেষ দিন পর্যন্ত গরু আর গাধা বলতেন, তারপর থেকে আর কেউ বলেনি। আপনি বলুন তো, আপনার কণ্ঠে আমার মার কণ্ঠস্বর শুনে নেই আরেকবার। তপনে দুটি চক্ষু ছলছল করিয়া উঠিল। শিখার মাতা বিহ্বল হইয়া উঠিলেন, বলিলেন, তুমি যদি গরু হও বাবা, তাহলে মানুষকে, তাই ভাবছি। কিন্তু বাবা, অফিস থেকে আসছো তো, এসো, হাত মুখ ধুয়ে খেতে বসে গল্প করবে ক্ষণ। খাইতে বসে তপন বলিল, শিখার বিয়ে দিতে চান কাকিমা? আপনার কিছু ঠিক করা নেই তো? না বাবা, ঠিক নেই কিছু। মেয়েকে আর বড় করতে ভরসা করি নে বাবা। চারিদিকে দেখছো তো, ধিঙ্গি মেয়েরা সব মোটরে চড়ে হাওয়া খেয়ে বেড়াচ্ছে। বয়স বাড়ছে, বিয়ে হচ্ছে না। সমাজে কত মেয়ে যে আইবুড়ো রয়েছে তার ঠিক নেই। আপনাদের সমাজের তো ওই রকমই গতি কাকিমা, কিন্তু সমাজের উপর আপনি চটলেন কেন? না বাবা, আমাদের সেকালে সমাজই ভালো ছিল। বিয়ে করবে না, ধিঙিপনা করে বেড়াবে, তারপর বয়স বাড়লে আর বিয়েই হবে না। এই তো হচ্ছে। আশায় আশায় থাকে কাকিমা, মনে করে আরও ভালো বর জুটবে, তারপর আরও ভালো, এমনি করে বয়স বেড়ে যায়। আর আমাদের সমাজের মতো আপনারা তো কচি মেয়ের জোর করে বিয়ে দেন না। জোর করে বিয়ে দেবার অবশ্য আমিও পক্ষপাতী নই, তবে 16 থেকে 20-21-এর মধ্যেই মেয়েদের বিয়ে দেওয়া উচিত। শিখা এতক্ষণ নতমুখে তপনের চা তৈরি করিতেছিল। বাকপায়া বলিয়া উঠিল, তপির বয়স এখনো 20ও পেরোয়নি। অতএব মাভৈ দাদা। অতএব মাভৈ দাদা। তুই থাম, গুরুজনদের সঙ্গে কথা বলার সময় বাগড়া দিস নে। শিখা অনাবিল আনন্দে তপনের মুখের দিকে চাহিল। শিখার দাদার অধিকারটি তপন অতি সহজে গ্রহণ করিয়াছে। এমন করিয়া কেহ কোনোদিন তাহাকে ধমক দেয় নাই। এমন মিষ্ট, এমন আন্তরিকতাপূর্ণ। হাসি মুখে সে চা আগাইয়া দিয়ে বলিল, আচ্ছা, গুরুজনদের সঙ্গে কথা শেষ হলে ডেকো আমায়। শিখা চলিয়া যাইতেছে। মা বলিলেন, যাচ্ছিস কেন? শিখা 2 পা ফিরিয়া আসিয়া বলিল, ভাবছ কেন মা? ও তোমার আধুনিক যুগের চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি, ঘোষ, বোস, মিত্তির নয়। শিখা না থাকলেও চলবে, বরং ভালোই চলবে। আমি কিছু বেলফুল তুলে নিয়ে আসি। শিখা চলিয়া গেল। তপন মধুর হাসিয়া বলিল, কাকিমা, এই আধা বিলিতি শহরের বুকের উপর মেয়েকে আপনারা কি করে এমন শুদ্ধাচারিণী রেখেছেন? আমি ওকে খুব কড়া নজরে রাখি বাবা। চারিদিকে তো দেখছি। আমি ছিলুম ভট্টাচার্য বামুনের মেয়ে, একেবারে সনাতনপন্থী। এখানকার সব দেখে মনে হয় ভালো আমাদের সমাজে অনেকেই ছিল, মন্দ যে না ছিল তা নয়, কিন্তু মন্দটা বেছে না ফেলে আমরা ভালো মন্দ সবই বিসর্জন দিয়েছি। অথচ যাদের অনুকরণ করতে চাইছি তাদের ভালোগুলো ছেড়ে মন্দগুলোই নিচ্ছি। তপন হাসি মুখে শুনছিল, তারপর ধীরে ধীরে বলিল, আমি দেখেই বুঝেছিলাম কাকিমা, আপনার সতী শনি তো ওর প্রতি শিরায় বইছে। আচ্ছা কাকিমা, আপনি আমার উপর নির্ভর যদি করেন তো ওর যোগ্য এবং আপনার মনের মতো ছেলে আমি ওর জন্য এনে দেব। কিন্তু আমি যে আপনার বাড়ি এসেছি বা মাঝে মাঝে আসব, এ কথা যেন কোনোরূপে আমার শ্বশুরবাড়ি প্রকাশ না পায়। কারণ শিখার সঙ্গে আমার যে সম্পর্ক হওয়া উচিত বলে ওরা মনে করেছেন, শিখা তার থেকে আমার ঢের বেশি আপনার। তুমি ওদের বলে আসনি বুঝি? না, এবং কোনোদিন বলে আসব না, কারণ ওদের জামাই সম্পর্কে তো আর আমি আপনার বাড়িতে আসছি না। আসছি আপন বোনটিকে দেখতে। আমি কায়মন এক করে কথা বলি কাকিমা। শিখার সঙ্গে আমার সহোদর বোনের আর কিছু তফাত নেই। আমি তো আজকালকার জাতীয় জীব নই, যাকে তাকে আমি দাদা বলতে অনুমতি দেই না। বেশ বাবা, তুমি শিখার দাদা, এ তার গৌরব। তোমার কটি ভাই বোন? আমার কেউ নেই কাকিমা, একটা খুড়তুতো বোন আছে। এই সারা বিশ্ব সংসারে আজ সকাল পর্যন্ত এই একমাত্র মেয়ে ছিল, যার সঙ্গে আমি যখন তখন কথা বলি, দুষ্টুমি করি। আজ থেকে হলো আমার 2টি বোন, শিখা আর সে। শিখা আসিয়া পড়িল একটা রূপার রেকাবিতে কতগুলি ফুটন্ত বেলফুল লইয়া। বলিল, পা 2টি বাড়াও তো, তোমার পায়ে শ্বেত পুষ্প ছাড়া আর কিছু দেওয়া যায় না। মা বলিলেন,
তোমরা গল্প করো বাবা, আমি ঘরের কাজ দেখি। তিনি চলিয়া গেলেন। তপন বলিল, লক্ষ্মী বোনটি, একটা কথা তোকে জিজ্ঞেস করব, সত্যি উত্তর দিস। তোমার কাছে মিথ্যে বলবো না দাদা, যদিও মিথ্যে অনেক সময় বলি আমি। তপন তাহার বিবাহ হওয়ার পর হইতে এই 2 মাসের ঘটনা শিখাকে বলিয়া গেল। তারপর জিজ্ঞাসা করিল, ওর মতলব কি শিখা? ও কি কাউকে ভালোবাসে? তা তো জানি নে দাদা, সেরকম কিছু তো দেখিনি। দাদা, তোমায়ও ভুল বুঝেছে, আমি কালই ওকে বুঝিয়ে দেব। না। তপনের কণ্ঠস্বর অত্যন্ত দৃঢ়। না শিখা, তাহলে তোকে আর ভগ্নী স্নেহ দিতে পারবো না। সে আমায় ভালো যদি বাসে, এমনিই বাসবে, কারো প্ররোচনায় নয়। আমি যেমনটি সে আমায় দেখেছে, তেমনিভাবে আমি তার হৃদয় জয় করতে চাই। যদি না পারি, জানব সে আমার নয়। কয়েক মিনিট নীরবে কাটিয়া গেল। তপন পুনরায় আরম্ভ করিল, আমি তো আধুনিক কোনো ককেট মেয়েকে বিয়ে করতে আসিনি শিখা। আমি ভেবেছিলুম বিয়ে করছি স্বর্গীয় মহাত্মা শ্যামসুন্দর চাটুর্যের নাতনিকে। যুক্তকর ললাটে ঠেকাইয়া তপন সে স্বর্গীয় মহাত্মার উদ্দেশ্যে নতি জানাইল। তারপর বলিল, আর শুনলাম আমার বাবা নাকি মিস্টার চ্যাটার্জিকে কথা দিয়েছিলেন, তাই পিতৃসত্য পালন আর বিপন্ন মিস্টার চ্যাটার্জিকে সাহায্য করতে চেয়েছিলাম, আর ভেবেছিলাম আমার অনন্ত জীবনের সাথীকে হয়তো ওই বাড়িতেই খুঁজে পাব। ব্যথায় বেদনায় তপনের কণ্ঠ মলিন শুনাইতেছে। শিখা অভিভূতের মতো তপনের দিকে চাহিয়া রহিল। চোখ তাহার জলে ঝাপসা হইয়া আসিতেছে। এই অপরূপ সুন্দর হৃদয়বান মানুষটিকে তপতি গ্রহণ করে নাই। আশ্চর্য! তুমি আমায় অনুমতি করো দাদা, আমি কালই তোমার সাথীকে এনে দেব। সে তোমায় চেনেনি। না শিখা, তা হয় না। আমার স্বরূপ উদ্ঘাটিত করে তার ভালোবাসা পাওয়া এখন আর আমার আকাঙ্ক্ষার বস্তু নয়। আমি জানি প্রত্যেক মেয়ে চায় তার স্বামী রূপবান, জ্ঞানবান, ধনবান হোক, কিন্তু দুর্ভাগ্যক্রমে যদি তা কারো না হয়, তবে সে কি এমন করে স্বামীর অন্তর চূর্ণ করে দেবে? হিন্দু নারী সে, পবিত্র বৈদিক মন্ত্রে তার বিয়ে হয়েছে। যে বিয়ের জের জন্ম হতে জন্মান্তরে চলে বলেই না শাস্ত্রের বিশ্বাস। সেই ধর্মের মেয়ে হয়ে সে স্বামীকে একটা সুযোগ পর্যন্ত দিল না নিজেকে প্রকাশ করবার। আমি বুঝেছি শিখা, এই অহংকারের মূলে 2টো জিনিস থাকতে পারে। এক, সে অন্য কাউকে ভালোবাসে, যাকে পেল না বলে গভীর ক্ষুব্ধ হয়েছে। নয়তো সে আজও অনন্যাসক্তা, পবিত্র আছে, কাউকে ভালোবাসে না। যদি শেষের কারণ সত্যি হয়, তবে আমি তাকে এমনি থেকেই ফিরে পাব। আর যদি প্রথম কারণটা সত্যি হয়, তাহলে সে আমায় হাজার ভালোবাসলেও আমি তাকে গ্রহণ করব না। আমার জীবনে অন্যাসক্তা নারী ঠাঁই নেই। শিখা শিহরিয়া উঠিল। তপতি কি করিয়া বসিয়াছে? যে অদ্ভুত চরিত্রবান স্বামী সে লাভ করিয়াছে, তাহাতে তপতিকে অন্যাসক্তা ভাবিয়া ত্যাগ করা তপনের পক্ষে কিছুই বিচিত্র নহে। গভীর স্তব্ধতার মধ্যে শিখা ভাবিতে লাগিল, বোনটি, আমার মায়ের পেটের বোনের সঙ্গে তোর আজ কিছু তফাত নেই। আমার কথা রাখবি তো? নিশ্চয় দাদা, তোমার কথার অবাধ্য হব যেদিন, সেদিন তোমায় দাদা বলবার যোগ্যতা হারাব যে। তপতের পরীক্ষা হইয়া গিয়াছে। আজ সে আসিয়া বসিবে বন্ধুদের আসরে। উপরে প্রসাধনে সে ব্যস্ত। বন্ধুগণ ততক্ষণ আসরটা জমাইয়া তুলিতেছেন। রেবাদেবী বলিলেন, এবার কিন্তু তপতি রয়ের সঙ্গে মিশবার বিস্তর সময় পাবে, বুঝেছ? এতকাল তো বৃথাই কাটালে সব। এখনো সে দেখেনি, কিন্তু একবার দেখলে আর রক্ষে নেই। সমস্বরে ব্যানার্জি, চ্যাটার্জি, ঘোষ প্রশ্ন করিলেন, কেন কেন? কারণ ছেলেটা যেমন দেখতে সুন্দর, তেমনি সুন্দর কথা। তপতি আবার কাব্যপ্রিয়, ওর একটা কথাতে মুগ্ধ হয়ে যাবে। বলো কি, সে তো একটা বোকারাম, মূর্খ। মোটেই না, আমি মাত্র একদিন গিয়েছিলাম তার কাছে। আমায় দেখি কি বললে জানো? কি বললে? বললে, আসুন, আপনি কোন দেশিয়া? নমস্কার না করে করমর্দন করব? আমি বললাম, একদম স্বদেশী, নাম শ্রীমতী রেবা দেবী। তা বললে কি জানো? বললে,
রেবা তো উপল বিষমে বিষী না, কিন্তু আপনি তো দেখছি শীর্ণা নন। উত্তরে তুমি কি বললে? মিস্টার ব্যানার্জি প্রশ্ন করলেন। বললাম, আমি মোটা হলে তো কিছু যায় আসে না, তপতি খুব স্লিম। ও কথা তুমি বলতে গেলে কেন? তপতির রূপ ওর না দেখায় তো দরকার। শোনোই না কথাটা। তপতি স্লিম শুনে বলল, বড্ড খুশি হলাম শুনে। ওর তন্নির দেহ তরবারি দিয়ে অনেকে জবাই করতে পারবে, কি বলেন? আমি তো অবাক। বললুম, হ্যাঁ, আমাদেরগুলো একদম ফোঁতা। তাতে কি বললে? মিস্টার ব্যানার্জি শুধাইলেন। বললে, শান দিয়ে নিন, অত রুজ পাউডার লিপস্টিক রয়েছে কি জন্য? শুনে আমি চুপ করে গেলুম। ও মুখ ফিরিয়ে হরু ঠাকুরের পাঁচালি পড়তে লাগল। পরদিন তপতির মা বারণ করলেন ওখানে যেতে, নইলে ওর জবাব আমি দিতাম। বারণ করলেন কেন? তা জানি না, বোধহয় ও বিরক্ত হয়। বিরক্ত নয়, ভয় করে ওর বিদ্যে প্রকাশ হয়ে পড়বে। ওর বিদ্যে প্রকাশ হলে তোমাদের বিশেষ সুবিধা হবে না, কারণ ও সত্যি বিদ্বান, তোমাদের মতো শ্যালো নয়। ইতিমধ্যে মিস্টার অধিকারী আসিয়া পৌঁছিলেন। এই মিস্টার অধিকারীকে এখন আর ইহারা সুনজরে দেখিতেছেন না, কারণ তপতি তাহার কাছ হইতে আংটি লইয়াছে। অধিকারী তাহা হইলে তপতির মন আকর্ষণ করিয়াছে সর্বাপেক্ষা অধিক। রেবা তাহাকে দেখিয়া বলিল, আসুন মিস্টার অধিকারী, এবার আমাদের মেঘদূতের আপনি তো যক্ষ। মিস্টার অধিকারী আত্মপ্রসাদের হাসি হাসিলেন। ওদিকে ৩-৪টি যুবক তাহার দিকে জনার দিকে ক্রুদ্ধ ক্রূর কটাক্ষপাত করিতেছেন। বিনয়ের সহিত অধিকারী কহিলেন, বেশ, আমি সম্মত। কিন্তু সম্মতি যার কাছ থেকে পাওয়া চাই তিনি এখনও টয়লেটে ব্যস্ত। ওই এসে পড়েছে। তপতি তরতর বেগে সিঁড়ি দেয়া নামিয়া আসিল। সুদীর্ঘ বেণী সর্পাকারে দুলিতেছে। তাহার অর্ধেকটা আচ্ছন্ন করিয়া ধূপছায়া রঙের অঞ্চল প্রান্ত পিঠের উপর দিয়া কোমরের কাছে পড়িয়াছে। সমস্ত তনুলতা ঘিরিয়া একটা স্নিগ্ধ সুরভি। সকলে তাহাকে সহাস্যে অভিবাদন করিল। একজন প্রশ্ন করিল, পরীক্ষা নিশ্চয় ভালো দিলেন? হ্যাঁ। আজকের প্রোগ্রাম কি, অকাজে বসে থাকা? না, নিশ্চয়ই না। আজই আমরা ঠিক করব আগামী মেঘদূত উৎসবে কে কি রোলে নামবেন। প্রথমে 2-একটা গান হোক, একটু নাচও যদি হয় আপনার। হাসির বিদ্যুৎ ছড়ায় তপতি কহিল, নাচ আজ নয়, বড় ক্লান্ত। পরশু বরং চলুন স্টিমার ভাড়া করে খানিকটা বেরিয়ে আসি। সকলে সমস্বরে চিৎকার করিয়া উঠিল, হুররে, এই তো চাই, 3 চিয়ার্স ফর মিস চ্যাটার্জি। তপতে আত্মপ্রসাদ লাভ করিবার অবকাশ পাইবার পূর্বেই মিস্টার ব্যানার্জি শুধাইলেন, সেই ভদ্রলোকটির খবর কি, দ্যাট গুড ওল্ড ম্যান? মধুর হাসিয়া তপতি কহিল, থাক, তার কথার কি দরকার, ওর উপর জেলাস হবার কোনো দরকার নেই, ও আমাদের ছায়াও মারাবে না। গুড না মারালে আমরা খুশি থাকব। তপতি এবং আরও অনেকের গান গাওয়ার পর আগামী উৎসবের কর্মসূচি প্রস্তুত হইল এবং আগামীকালকের একটি খসড়া তৈরি হইল। রাত্রি অনেক হইয়াছে। সকলে চলিয়া গেলে তপতি উপর আসিয়া দেখিল তপন খাইতে বসিয়াছে। মা সম্মুখে বসিয়া খাওয়াইতেছে। তপতিকে প্রবেশ করিতে দেখিয়া মা ডাকিলেন, আয় খুকি, খেয়ে নে। তপন ওদিকে মুখখানা এতই নিচু করিয়া দিয়েছে যে প্রায় দেখা যায় না। মা দেখিয়া বলিলেন, খাও বাবা, এত লজ্জা কেন? তপতি দিকে তপন পেছন ফিরিয়াছিল। সেইভাবে উত্তর দিল, লজ্জা না মা, অনভ্যেস। খাওয়া হয়ে গেছে, উঠলাম। দুধ খাওনি বাবা এখনো? আজ আর দুধ খাব না মা, বড্ড ঘুম পাচ্ছে। তপন মুখ ফিরিয়া চলিয়া গেল। মিসেস চ্যাটার্জি তপতিকে বলিলেন, খাওয়ার পর তুই আজ ওর ঘরে গিয়ে শুবি খুকি। তপতি অত্যন্ত বিরক্ত এবং ক্রুদ্ধ হইয়া বলিল, তুমিও সেকেলে হয়ে যাচ্ছ মা, কোন ঘরে শুতে হবে না হবে আমি খুব ভালো জানি। আমি আর কচি খুকিটি নেই। মিসেস চ্যাটার্জি অত্যন্ত শঙ্কিতা হয়ে বলিলেন, সে কি খুকি, তোর মতলব কি তাহলে? ব্যাপারটা অত্যন্ত বিশ্রী হইয়া উঠিতেছে বুঝিতে পারিয়া তপতি সাবধান হইয়া গেল। বলিল, তুমি মিছিমিছি অত ভাবো কেন মা, দিন পালিয়ে গেল নাকি? বলিয়া তপতি হাসিয়া উঠিল।
মা ভীতভাবে বলিলেন, কিন্তু আজই বা গেলি? না মা, না, ভালো একটা দিনক্ষণ ঠিক করো। তোমার ওই গোড়া বামুন জামাইয়ের কাছে কৃষ্ণপক্ষের দিনে নাইবা গেলাম। মা খানিকটা প্রসন্না হইলেন। তাহারা দিনক্ষণ না মানিলে কি হইবে? তপন তো মানে। হ্যাঁ, সেই ভালো হইবে। একটা ভালো দিন তিনি ঠিক করিবেন। তপতি আহার সারিয়া আপন কক্ষে গিয়া হাসিতে লুটাইয়া পড়িল। মা কি কত সহজে ফাঁকি দেওয়া যায়। কিন্তু পাঁজিতে ভালো দিনের অভাব নাই, এবং মা কালি বাহির করিবেন। আচ্ছা, তখন অন্য মতলব খাটানো যাইবে। তপতি নিশ্চিন্তে ঘুমাইয়া পড়িল। একখানা প্রকাণ্ড গাড়ি আসিয়া থামিল। নামিল তপন আর শিখা। বিনায়ক অভ্যর্থনা করিতে আসিয়া থামিয়া গেল। কর্মীগণ বিব্রত হইয়া উঠিল। মীরা ব্যতীত নারী অতিথি এখানে কখনো কেহ আসে নাই। বিনায়ক কোনরূপে নিজেকে সামলাইয়া একটা নমস্কার করিল। অন্যান্য সকলে তাহার অনুসরণ করিল কোনো প্রকারে। কিন্তু শিখা সহজ হাসিতে সকলকে চকিত করিয়া দিয়া বলিল, সব কিন্তু খুঁটিয়ে দেখাবেন বিনায়কবাবু। চলুন আগে অফিস দেখি আপনার। কে এ? তপন যাহাকে বিবাহ করিয়াছে সে নয় নিশ্চয়? তপনটা কি ফন্দিবাজ, কাহাকে লইয়া আসিতেছে কিছুমাত্র জানায় নাই। তপন বলিল, তুই ওর সঙ্গে ঘুরে সব দেখ ভাই শিখা, আমি ততক্ষণ একটা নতুন খেলার নকশা করি, কেমন? তপন গদিতে আসিয়া বসিল। আচ্ছা, আসুন বিনায়কবাবু। নিরুপায় বিনায়ক শিখাকে লইয়া কারখানা দেখাইতে গেল। ছোট ছোট যন্ত্রগুলি হাতেই চলে। একটা মাত্র বিদ্যুৎ পরিচালিত কল রহিয়াছে। যতদূর সম্ভব শিখা বুঝিতে চেষ্টা করিল। বিনায়ক ধীরে ধীরে বলিয়া গেল এই কারখানা প্রতিষ্ঠার করুণ ইতিহাস, তাহার দরিদ্র জীবনের কাহিনী। লাজুক বিনায়ক নতমুখে কথা কহিতেছে। বড় সুন্দর লাগিল শিখার। কোনরূপ অধ্যত নেই, সহজ অনাড়ম্বর লোকটি। বন্ধু বাৎসল্যে চোখ দুটি ছলছল করিতেছে। বিনায়ক বলিয়া চলিল, তপনকে যদি না পেতাম শিখা দেবী, তাহলে হয়তো বিনায়কের অস্তিত্ব মুছে যেত। কিন্তু তপনের কিছুই করতে পারলাম না। করতে পারলেন না কেন? চেষ্টা করেছেন? কি চেষ্টা করব? তপন তো হাত পা বেঁধে দিয়েছে। শিখাও নীরব হইয়া গেল। তপনকে সে কয়দিনে ভালো রকমই চিনিয়াছে। খানিক পরে বিনায়ক জিজ্ঞাসা করিল, আপনি কি চেনেন তাকে? কিসের এত অহংকার তার? শুধু চিনি নয়, সে আমার বিশেষ বন্ধু। আপনার মতো আমারও হাত পা দাদা বেঁধে দিয়েছেন। বিনায়ক শুধু বলিল, শিখা বলিল, কিন্তু আপনি ভাববেন না বিনয়বাবু, যতদূর জানি তপতে এখনো নিষ্কলঙ্ক আছে। সে নিশ্চয়ই নিজের ভুল বুঝতে পারবে। বিনায়ক আবার একটা হুঁ দিল। একটি কিশোরকর্মী আসিয়া বলিল, বরদাদাবাবু, ছোটদা ডাকছেন আপনাদের। যাচ্ছি বলিয়া উভয়ে উঠিল। চলিতে চলিতে শিখা বলিল, আপনারা বুঝি এদের বরদার ছোটদা? হ্যাঁ, এখানে চাকর কেউ নেই, সবাই ভাই ভাই, সব অংশীদার। সব নিয়মই বুঝি আপনাদের দুজনের মস্তিষ্ক প্রসূত? সবই ওই তপনের সৃষ্টিদেবী। মাথা আমার খোলে না, ও যা বলে তাই আমি করে যাই। এই লোকটির মতো বন্ধুর উপর এমন অগাধ স্নেহ আর শ্রদ্ধা একযোগে পোষণ করিতে শিখার কাহাকেও দেখে নাই। নিজে তিনি কেমন তাহা বুঝাইবার চেষ্টা মাত্র করিলেন না। বিনয়কের দিকে একটা সশ্রদ্ধ দৃষ্টিপাত করিয়া শিখা হাসিয়া বলিল, সবই তো ওর বলছেন, আপনার নিজের কি কিছুই নাই? আছে, আমার নিজের অতুল সম্পদ আছে, ওই বন্ধু, আমার তপন। শিখা অভিভূত হইয়া গেল। দুজন অফিস ঘরে আসিয়া পৌঁছিল। অফিস দেখিয়া শিখার চোখ জুড়াইয়া যাইতেছে। দেওয়ালে টাঙানো শিব মূর্তিগুলো যেন জীবন্ত। মেঝের আলপনাগুলি কোন অতীত যুগের সহিত যেন বর্তমানে যোগ স্থাপন করিতেছে। ঘরের ধূপ সুরভিত বাতাস মন্থর মদির। চতুর্দিকে শান্তির আবহাওয়া। একটাও চেয়ার বা টেবিল নেই, থাকিলেও যেন এ ঘরে মানাইত না। শিখা দ্বিধাহীন মনে ঠিক তপনের ছোট বোনটির মতোই পলাশ পাতাটা টানিয়া লইয়া খাইতে বসিল। খাইতে খাইতে বলিল,
তোমাদের এখানে তো ভাই রোজ পিকনিক, আমার কিন্তু যেদিন খুশি ভাগ রইল এতে। বিনায়ক বলিল, খুশিটা যেন আপনার রোজই হয়। শিখা বলিল, আপনার ভাগে তাহলে কম পড়ে যাবে, 2 ভাই বোনে জুটলে আপনি পাবেন না। হাসতে হাসতে বিনায়ক কহিল, না হয় হেরে জিতব। অর্থাৎ? শিখা তাকাইল। তাহার চোখের দিকে চাহিয়া বিনায়ক বলিল, অর্থাৎ এত বেশি হারব যে হারের দিক দিয়ে আমি হব ফার্স্ট। 3 জনে হাসিয়া উঠিল। তপতে আসিয়া অনুযোগ করিল, সকাল থেকে 3 বার ফোন করলাম মা, শিখা কিছুতে আসছে না, আমাদের পার্টিতে যাবে না বলছে। কেন, কি হলো তার, যাবে না কেন? মা নিরীহের মতো প্রশ্ন করলেন। কে জানে, তোমার জামাই কিছু বলেছে নাকি। সে যে সেদিন ওর সঙ্গে দেখা করতে গেল, তারপর থেকে আর শিখা আসেনি। জামাই কি বলবে খুকি, ওর নামে মিছিমিছি কেন বদনাম দিচ্ছিস? মা বিরক্ত হইতেছেন, কিন্তু তপতে ঝঙ্কার দিয়ে কহিল, খুব বলতে পারে, যা অসভ্য। ভদ্রমেয়েদের সঙ্গে কথা বলতে গিয়ে অভদ্রতা করা কিছু বিচিত্র নয়। ও কথাই বলে না তো বেশি, ভদ্র কি আর অভদ্র কি। তোদের পার্টিতে ওকে নিয়ে যাচ্ছিস তো আজ, দেখিনিস আমার কথা ঠিক কি না? ওকে নাইবা নিয়ে গেলুম মা, বিস্তর বড় বড় লোক যাবে সেখানে, যদি কিছু অসভ্যতা করে বসে, গঙ্গার জলে সে লজ্জা ধোয়া যাবে না। সে কি খুকি, ওকে না নিয়ে গেলে ভাববে কি, লোকে বা বলবে কি? নিরুপায় তপতেই রাজি হইল, নতুবা মা হয়তো একটা সিন ক্রিয়েট করিয়া বসিবেন। বলিল, আচ্ছা তাহলে এই জিনিস কটা কিনে নিয়ে যেতে বলো। তপতে একটা লিস্ট দিল। বন্ধুবর্গের সহিত তপতে পূর্বেই যাত্রা করিল। তপনকে মা যেমনটি আদেশ করিয়াছিলেন সে তেমনিভাবে গিয়া স্টিমারে উঠিল এবং জিনিসগুলি চাকরের হাতে দোতলায় তপতের নিকট পাঠাইয়া দিয়া নিচেই বসিয়া রহিল। যথাসময় স্টিমার ছাড়িয়া গেল। উপর হইতে সঙ্গীতের মধুর স্বরলহরী ভাসিয়া আসিতেছে। তপন অত্যন্ত সঙ্গীতপ্রিয়। কান পাতিয়া শুনিতে লাগিল, আর ভাবিতে লাগিল, ওই সভায় গিয়া একখানি গান গাহিলে সে তপতিকে আকর্ষণ করিতে পারে। কিন্তু যে নারী অন্য পুরুষের প্রতি আসক্তা, তাহাকে তপনের আর কোনো প্রয়োজন নাই। তপনের জীবনসঙ্গিনীর স্থানে সে বসিতে পাইবে না। তপতির পরিচিতের সংখ্যা শতাধিক, প্রায় সকলেই আসিয়াছে। অত বড় স্টিমারখানা জুড়িয়া নানাভাবে নানা কথাবার্তা চলিতেছে। পরিচিত হিসেবে মিস্টার ঘোষাল, যাহার সহিত তপতির বিবাহ হইবার কথা ছিল, তিনিও আসিয়াছেন। তাহাকে দেখিবা মাত্রই তপতি বলিয়া উঠিল, আসুন বাপের লক্ষ্মী ছেলে, আছেন কেমন? এই বিদ্রুপ সকলে উপভোগ করিল, কিন্তু মিস্টার ঘোষালের বুকের ভেতর কোথায় যেন একটা আনন্দের শিহরণ জাগিতেছে। বাপেটাকে বিবাহ সভা হইতে উঠিয়া যাওয়া তার চরম নির্বুদ্ধিতা, কিন্তু তাহার উদ্দেশ্য তো তাহা ছিল না। তপতির বাবাই তো যত গোল বাঁধাইলেন, টাকাটা ফেলিয়া দিলেই চুকিয়া যাইত। মিস্টার ঘোষালের জীবনে এই ব্যর্থতার ক্ষতি কোনোদিন পূরণ হইবে না। তথাপি আজ তিনি আনন্দিত হইলেন এই ভাবিয়া যে তপতির অনুযোগের অভ্যন্তরে ধ্বনিত হইয়া উঠিতেছে তাহার প্রতি ভালোবাসার ইঙ্গিত। তপতি সেদিন তাহাকে চাহিয়াছিল, আজও তাহাকে না পাওয়ার দুঃখ অনুভব করে। প্রীতকণ্ঠে তিনি বললেন, বড়াতে সইল না তপতি দেবী, আমার দোষ কি বলুন? নইলে বাবার কথাকে মান্য আমি জীবনে ওই একবারই করেছি, আর ওইবারই শেষবার। কিন্তু এখন তো... হ্যাঁ, এখনও লক্ষ্মী ছেলের মতো চুপ করে থাকুন। যে তাহার মুখের গ্রাস কাড়িয়া লইয়াছে তাহাকে দেখিবার ইচ্ছে হওয়া মিস্টার ঘোষালের পক্ষে স্বাভাবিক, কিন্তু যাহাদের তিনি দেখিতেছেন সকলে প্রায় পরিচিত, স্বল্প পরিচিত। প্রশ্ন করিলেন, তিনি কি আসেননি আপনার স্বামী? স্বামী কথাটা উচ্চারিত হইতে শুনিয়াই তপতির মুখ লজ্জারক্ত হইয়া গেল। কি জানি আছে কোথায় ওদিকে বলিয়াই সে অর্গান লইয়া বসিল। চাকরটাকে জিজ্ঞাসা করিয়া সকলে জানিল জামাইবাবু নিচে একাই বসিয়া আছেন। চপলা তরুণীর দল তৎক্ষণাৎ নামিয়া আসিল এবং তপনকে জোর করিয়া ধরিয়া লইয়া গেল। অতিথিবর্গ দেখিল তাহার চোখে একটা ঘন সবুজ রঙের ঠুলি, কপালে ও গণ্ডে চন্দন পঙ্ক।
এদিকে পরনে কোট প্যান্ট এবং মাথায় হ্যাট। এই অদ্ভুত বেশ দেখিয়া সকলে বিস্মিত, বিরক্ত হইলেন এবং একটা বিজয়ের উল্লাসও অনেকে অনুভব করিল। তপতির অহংকার চূর্ণ হইয়া গিয়াছে। তপতি কোনোদিন স্বামীর দিকে চাহে নাই, আজও চাহিল না। তরুণী দল তপনকে লইয়া এক জায়গায় বসাইয়া দিল, বলিল, স্বদেশী আর বিদেশিতে মেলাছেন বুঝি? কিন্তু টুপিটা খুলুন, টিকি আর কাটব না, অভয় দিচ্ছি। তপন শান্ত করে বলিল, ভরসা পাচ্ছি নে, টিকির বদলে মাথায় যদি। হাসিতে হাসিতে একজন বলিল, মাথা তাহলে আছে আপনার? আমরা ভেবেছিলাম তপতি সেটা ঘুরিয়ে দিয়েছে অনেক আগেই। তপন নিতান্ত গোবেচারের মতো বলিল, টিকি না থাকায় ওর ঘোরাতে অসুবিধে হচ্ছে। রেবা দেবী আসিয়া বলিল, আমি কেটেছিলাম টিকি, আমি শ্রীমতী রেবা। আপনি আমার বড্ড উপকার করেছেন রেবা দেবী, টিকির উপর দিয়েই ফাড়াটা উতরে গেল, মাথাটা বাঁচতেও পারে। বাঁচবে না, ওটে কাজ তোপির পায়ে সমর্পণ করব। অত্যন্ত করুণ কণ্ঠে তপন কহিল, ওর পা থেতলে না যায়। তপতে ওদিক হইতে ক্রুদ্ধস্বরে ডাকিল, কি করছিস তোরা? এদিকে আয় না সব, তোর বর যে যাচ্ছে না। বলিয়াই তাহারা তপনকেও ধরিয়া আনিয়া একটা টিপয়ের কাছে বসাইয়া দিল। তাহার অদ্ভুত বেশ প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করিতেছে। মৃদু গুঞ্জনে বিদ্রুপ সুর হইয়া গিয়াছে। তপদের কানেও 2-4টে কথা ভাসিয়া আসিল, কিন্তু এখানে সে নিরুপায়। অত্যন্ত বিরক্তির সহিত সে একবার তপনের দিকে আখিপাত করিল। চোখের ঠুলি এবং চন্দনে মুখখানা আচ্ছন্ন। লোকটা কালো কি ফর্সা তাও বোঝা যায় না। মাথায় টুপি থাকার জন্য চুলও দেখা যাইতেছে না। গঙ্গা বক্ষে এই অপরূপ মূর্তি দেখিয়া হাসি পাওয়া উচিত, কিন্তু হাসতে গিয়ে মনে পড়িয়া গেল ওই কিম্ভূত কিমাকার লোকটা তাহার স্বামী। তপতের কান্না পাইতে লাগিল। আত্মসংবরণ করিবার জন্য সে রেলিংয়ের ধারে আসিয়া দাঁড়াইল। নীরবে চাটুকু শেষ করিয়া উঠিয়া তপন বলিল, নমস্কার, আমি নিজেই বসছি গিয়ে। তাহার রূপ আচার ব্যবহার দেখিয়া সকলে বুঝিয়াছিল এখানে বসিবার যোগ্য সে নয়। কেহই বিশেষ কিছু বলিল না। তপতে হাফ ছাড়িয়া বাঁচিল। কিন্তু তপন চলিয়া যাইবা মাত্র মিস্টার ঘোষাল কহিলেন, ওই লোকটা আপনার বর? আশ্চর্য, আপনার বাবার বুদ্ধির প্রশংসা করতে পারলাম না। অত্যন্ত উষ্মার সহিত তপতি জবাব দিল, থাক, আমার বাবা আপনার বুদ্ধি ধার করতে যাবেন না নিশ্চয়ই। তপতির মনের অবস্থা বুঝিয়া সকলে এই আলোচনা বন্ধ করিয়া দিল। তপতি কিন্তু আর কোনো কথাই কহিল না। অপমানে তাহার সারা অন্তর জ্বলিতেছে। স্টিমার জেঠিতে ফিরিবা মাত্র সে 4-5 জন অন্তরঙ্গ বন্ধু লইয়া নিজে গাড়ি চালাইয়া বাড়ি চলিয়া গেল। তপন একধারে দাঁড়াইয়া দেখিল, আপন মনে হাসিল। উহাদের সে নিষ্ঠুরভাবে ঠকাইয়া দিয়াছে। ধীরে ধীরে আসিয়া সে ট্রামে উঠিল। তপতি গৃহে ফিরিয়া শয্যায় লুটায় অনেকক্ষণ কাঁদিল। আজ তাহার ঠাকুরদার কথাগুলি মনে পড়িতেছে। তিনি বলিতেন, তোর যা বর হবে দিদি, তার আর জোড়া মিলবে না। তার সেই ভবিষ্যৎবাণী নিয়তির এমন নিষ্ঠুর বিদ্রুপ হয়ে দেখা দিবে কে জানিত। তপতি স্থির করিয়া ফেলিল, অপমান করিয়া ও বর্বরকে বাড়ি হইতে তাড়াইয়া দিবে। সারা জীবন তপতি একা থাকিবে, সেও ভালো। তপতির উহার সহিত এক গৃহে বাস অসম্ভব। দুঃস্বপ্নের মধ্যেই তপতির রাত্রি কাটিয়া গেল। প্রভাতে তাহার গা হাত পা ব্যথা করিতেছে, উঠিল না। মা আসিয়া ডাকিলেন, শরীর খারাপ খুকি, উঠছিস না কেন? মায়ের উপর এক চোট ঝাল ছাড়িয়া লইতে গিয়া তপতি থামিয়া গেল। বেচারি মা, উহার কি দোষ? জামাইকে স্নেহ মমতা করা শাশুড়ির কর্তব্য। তপতি উঠিয়া পড়িল। স্নান সারিয়া চা খাইতে আসিয়া দেখিল রবিবার বলিয়া তপন বাহিরে যায় নাই, চা খাইতেছে। তপতির গলার স্বর শুনিয়াই সে মুখ নিচু করিল, যেন তপতি তাহাকে দেখিতে না পায়। তপতি আসিয়া তপনকে দেখিয়াই জ্বলিয়া উঠিল। রুক্ষস্বরে বলিল, বৈরাগীয়াকে চা খেয়ে যাক, তারপর আমি খাব। মা রাগিয়া বলিলেন, ছি খুকি, কিসব বলছিস? তপন হাসিয়া কহিল, ভালোই তো বলেছে মা,
বৈরাগী যেন আমি হতে পারি। অনেক তপস্যায় মানুষ বৈরাগী হয় মা। বৈরাগী সাধনার ধন। রোষ ভরে তপতি বলিয়া চলিল, যথেষ্ট হয়েছে, আর দরকার নাই। তপতি চলিয়া গেল। মা বলিলেন, কি সব তোমাদের ব্যাপার বাবা, ঝগড়া করেছ নাকি? কিছু না মা, ঝগড়া আমি করি নে। আমার চন্দন তিলক ওর পছন্দ নয়। তা কি করা যায় বলুন? কারো রুচির খাতিরে চন্দন মাখা আমি ছাড়তে পারব না। তপনের মুখের হাসি দেখিয়া মা আশ্বস্ত হইলেন। ছোটখাটো কিছু একটা উহাদের হইয়া থাকিবে। দম্পতির কলহ, ভাবনারও কিছুই কারণ নাই। তপন চা খাইয়া উঠিয়া গেলে তপতি আসিল, মুখ অত্যন্ত গম্ভীর। মা হাসিয়া বলিলেন, ঝগড়া টগড়া করিস নে খুকি, ছেলেটা বড় ভালো। অত ভালো ভালো নয়, বুঝলে মা, অত ভালো হতে ওকে বারণ করে দিও। তুই বারণ করিস, আমার কি দায়? তপতি রুখিয়া উঠিল, বলিল, ওই ইডিয়টটাকে শাক বাজিয়ে ঘরে তুলতে তো দায় পড়েছিল তখন, যত্ত সব। কিন্তু তপতি সামলাইয়া লইল। মা বিরক্ত হয়ে বললেন, চুপ কর খুকি, স্বামীকে ওসব বলতে নেই। তপতির ইচ্ছে হইতেছিল মাকে আচ্ছা করিয়া কয়েকটা কথা শুনাইয়া দেয়। বলে যে, তোমরা যাহাকে আনিয়াছ সে আমার পদসেবার যোগ্য নহে, তাহাকে আমি লইব না, তোমরা তাহাকে লইয়া যাহা খুশি করিতে পারো। কিন্তু ব্যাপারটা বিশ্রী হইবে, বাবা শুনিবেন, এখনই একটা কেলেঙ্কারি ঘটিয়া যাইবে। অতএব সে থামিয়া গেল। মা বলিলেন, দিন ঠিক করেছি, পয়লা বৈশাখে তোদের আবার ফুলশয্যা হবে। আচ্ছা, পয়লা বৈশাখে সে কথা ভাবা যাবে, বলিয়া তপতি চলিয়া আসিল। শিখা কেন আসিল না কাল? তাহাকে যে তপতির কি ভীষণ দরকার। তপতি আবার ফোন করিল। শিখা ফোনে আসিয়া বলিল, কি বলছিস তপু? আমার বিপদে তুই চিরকাল সাহায্য করেছিস, আজ আমার এই ঘোর দুর্দিনে কেন তুই লুকোচ্ছিস বলতো? শিখা ভারী গলায় বলিল, লুকুইনি তো তপু, আমি একজন সন্ন্যাসী দাদা পেয়েছি, তার কাছে কয়দিন কাটল, এখনই আবার আসবেন তিনি। বেশ তো, তাকেও নিয়ে আয়। যাবেন না, আলাপ পরিচয় না হলে যাবেন কেন? তাহলে কি আমি যাব তোদের বাড়ি? আসতে পারিস, তবে দাদার সঙ্গে দেখা হবে না। কারণ? দাদা চট করে কারোর সঙ্গে আলাপ করেন না। তারপরে তুই আর্য নারী হয়ে স্বামীকে গ্রহণ করিসনি শুনলে চটে যাবেন। মুহূর্তে তপতির অন্তর রোষ রক্তিম হইয়া উঠিল। বলিল, থাক ভাই, সেই আর্যপুত্রের সঙ্গে আলাপ করবার আমার দরকার নাই। তাহলে আসবি নে? না ভাই, মাপ করিস। আচ্ছা, আর ডাকব না তোকে। তপতি ফোন ছাড়িয়া দিল। ওদিকে ফোন হাতে করিয়া শিখা বেদনায় মুহ্যমান হইয়া পড়িতেছে। সকালবেলায় শীতল হাওয়া বহিয়া যাইতেছে। একটা চাপা গাছের তলায় তিনখানা বেতের চেয়ার পাতিয়া শিখা অপেক্ষা করিতেছিল। মাত্র মাসখানেক হইল তপনের সহিত তাহার পরিচয়, কিন্তু ইহারের মধ্যে তাহার কি অভাবনীয় পরিবর্তন হইয়া গিয়াছে। ওই স্পর্শমণির পরশে শিখার অন্তর যেন সোনা হইয়া গেল। কিন্তু ওই মণিটি যাহার, সে উহাকে পাথর ভাবিয়া দূরে ফেলিয়া দিয়াছে। তার মতো দুর্ভাগিনী আর কেহ আছে কিনা শিখা জানে না। তপতের জন্য শিখার অন্তর করুণায় দ্রব হইয়া উঠিল। তপন ও বিনায়ক আসিয়া পৌঁছিল। শিখা প্রণাম করিয়া বলিল, একটা কথা শোনো দাদা, একটা প্রার্থনা। কি বল? তোর প্রার্থনা পূরণ তো দাদার গৌরব। জানি, অনুচিত কিছু চাইব না দাদা। তুমি তপতির সঙ্গে বা তার কাছে এমন দু চারটে কথা বলো যাতে সে তোমাকে চিনবার সুযোগ পায়, অন্তত উৎসুক হয়। তাতে লাভ কি শিখা? আছে লাভ। আমার বিশ্বাস তপতি আজও তোমার অযোগ্য হয়ে যায়নি। ওর প্রথম জীবন অত্যন্ত সুন্দর। ওর ঠাকুরমা ঠাকুরদার হাতে গড়া। ও এই সোসাইটির চার্মে পড়ে নষ্ট হতে বসেছে, কিন্তু এখনও সে নষ্ট হয়নি। তুমি ওকে বাঁচাও দাদা। মরণ বাঁচনের অধিকার আমার হাতে নেই শিখা। তবে যদি সে আজও অনন্যপরায়ণা থাকে, যদি সে সতী থাকে, তাহলে তাকে আমি পাব। তার জন্য আয়োজনের কিছু তো দরকার নেই। তবুও তোর কথা রাখব যতটা সম্ভব।
শিখা নীরবে নতনেত্রে স্বহস্তে প্রস্তুত খাবারগুলি সাজাইতে লাগিল। বিনায়ক ফুটন্ত চাপা ফুলের দিকে লোভাতুর দৃষ্টিতে চাহিয়া আছে। ফুলটা ফুটিয়াছে অনেক উঁচুতে, নাগাল পাওয়া যায় না। বিনায়ক একটা লাফ দিল। শিখার করুণ মুখশ্রী হাসিতে রঞ্জিত হইয়া উঠিল। বলিল, শুধু কারখানার হিসাবই দেখেন না, ফুলের খবরও রাখেন দেখছি। হাসি মুখে বিনায়ক বলিল, রাখি, কিন্তু নিজের জন্য নয়। মীরাটা বড্ড ফুল ভালোবাসে। আমার জন্য একটা পারবেন? বিনায়ক তরিতে জবাব দিল, কেন, আপনার তো দাদা রয়েছে, দিক না পেরে? ঠোঁট ফুলায় শিখা কহিল, দাদা তো আছেই, আপনি বুঝি কেউ নন? কথাটা বলিয়াই শিখার অত্যন্ত লজ্জাবোধ হইতে লাগিল। চাহিয়া দেখিল তপন কিঞ্চিত দূরে একটা কৃষ্ণচূড়া ছায়া দাঁড়াইয়া আছে। নিজেকে প্রচ্ছন্ন করিবার জন্য ডাকিল, দাদা, খাবে এসো। বিনায়ক কিন্তু কথাটার জের ছাড়ে নাই। কহিল, আমার সঙ্গেও তাহলে একটা সম্পর্ক আপনার হওয়া দরকার। কি সম্পর্ক বাঞ্ছনীয় আপনার? আপাতত বন্ধু। শিখা জবাব দিয়া শরবত তৈরি করিতে লাগিল। ওই আপাতত কথাটির মধ্যে রহিয়াছে যে ভবিষ্যতের ইঙ্গিত, তাহাই ভাবিতে গিয়া শিখার হাস্যমধুর মুখের পানে চাহিয়া বিনায়ক বুঝিল, শিখাকে পাওয়া তাহার পক্ষে খুব কঠিন নাও হইতে পারে। কিন্তু তাহার ভয় করিতেছে। তপনের দারুণ ভাগ্য বিপর্যয়ের কথা তাহাকে আতঙ্কিত করিয়াছে। এই সোসাইটিতে দরিদ্র বিনায়ক আবার ঠুকিবে? শিখা তাহার আকাঙ্ক্ষার ধন। শিখাকে পাইলে ধন্য হইয়া যাইবে বিনায়ক। কিন্তু শিখাকে সে রাখিবে কোথায়? কি ভাবছিস বিনু? ভাবছেন আমার সঙ্গে উনি কি সম্পর্ক পাতাবেন? বলিয়া শিখা গ্লাসের শরবত আরও বেগে নাড়িতে লাগিল। মুখে তাহার হাসি মাখানো। তপন শিখার গায়ে একটা কৃষ্ণচূড়ার ঝরা ফুল ছুঁড়িয়া দিয়া কহিল, দুষ্ট, আমার বন্ধুকে বিব্রত করে তুলেছিস। কি করা যায় দাদা, তোমার বন্ধু যদি নিঃসম্পর্কীয় কাউকে ফুল তুলে না দেন, তাহলে সম্পর্ক একটা পাতানো ভালো নয় কি? মীরাটে কিন্তু বড্ড দেরি করছে। থাম, তার স্বামী, শাশুড়ি, শ্বশুর, সকালবেলা বিস্তর কাজ। ওই তো এসেছে। প্রকাণ্ড একটা গাড়ি গেটে ঠুকিতেই শিখা ছুটিয়া গিয়া মীরাকে জড়াইয়া ধরিল। আয় দুষ্টু, এত দেরি করলি যে? চুপ চুপ, বিনুদা এক্ষুনি মাল লাগাবে। ওর কারখানার পাংচুয়ালিটি বড্ড কড়া। কিন্তু বিনুদার মুখটা যেন... কি হয়েছে বিনুদা? মীরা বিনায়কের মাথার চুলে হাতের আঙ্গুলিগুলি ডুবাইয়া নাড়িতে লাগিল। না বোনটি, কিছু হয়নি। আয়, তোর জন্য এই ফুলটা পেড়ে রেখেছি। মীরা ফুলটা লইয়া খোপায় পড়িতে পড়িতে বলিল, তোর কই শিখা? শিখা করুণ কণ্ঠে কহিল, আমার দাদাও দিল না, তোর বিনুদাও না। বারে, বিনুদা, ফুল পেড়ে দাও, আমার হুকুম, ওঠো। বিনায়ক উঠিতে যাইতেই শিখা ব্যাকুলভাবে বলিয়া উঠিল, না না, আগে খেয়ে নিন। মীরা অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছে, এমনি ভঙ্গি করিয়া বলিল, বটে, আমার চেয়ে তোর দরদ ওর ওপর বেশি? আচ্ছা, তোমাকে ওর হাতে দিয়ে দিলুম বিনুদা, বুঝে কাজ করো এবার থেকে। মীরা শটান তপনের পায়ের কাছে বসিয়া হাঁটুতে চিবুক রাখিয়া বলিল, কাল কি হলো দাদা? কেঁদেছিলি সারা রাত? না বোনটি, কাঁদব কেন? তোর দাদা কি এত দুর্বল? কথাটা বলিয়া তপন মীরার খোপা হইতে চাপা ফুলটা তুলিয়া লইয়া হাসিয়া বলিল, আমারে ফুটিতে হল বসন্তের অন্তিম নিঃশ্বাসে, আমি চম্পা। ব্যাপারটা বেশ সরস হইয়া উঠিতেছিল, কিন্তু মীরার প্রতি উচ্চারিত তপনের শেষের কথাটি এই ক্ষুদ্র সভাটিকে সচকিত করিয়া দিল। এইখানে এমন একজন আছে, অতলান্ত সাগরের মতো, যাহার বেদনা পারহীন, কুলহীন। তাহার কথা শিখা বা বিনায়ক ভুলিয়া না গেলেও খুব তীক্ষ্ণভাবে মনে রাখে নাই। তপনের কথায় শিখার নারী হৃদয়ের কোমলতা যেন উদ্বেল হইয়া উঠিল। তুমি হয়তো খুব কঠিন দাদা, কিন্তু তুমি এমন করে কথা বলো যে পাষাণও কেঁদে ওঠে। শিখার দুই চোখ কারুণ্যে কোমল হইয়া উঠিল। মীরা শিখার কানে আসিয়া স্নেহের মাধুর্যে কহিল, দাদা আমার আকাশের তপনের মতোই নিজেকে ক্ষয় করে পৃথিবীকে আলোক দেবে, এই তার সাধনা শিখা।
তোরা ভাই বোন দুজনেই সমান মীরা। তোদের হাসি ভরা কথা শুনে জনহীন প্রান্তর পর্যন্ত কেঁদে ওঠে। মীরা এবং তপন অপ্রস্তুতের মতো চুপ করিয়া গেল। বিনায়ক অবস্থাটাকে একটু হালকা করিবার জন্য বলিল, কান্না মানুষের প্রথম অভিব্যক্তি। রুখিয়া শিখা জবাব দিল, তাই অমনি বন্ধু জুটিয়াছে, প্রতি কথায় কাঁদব। বিনায়ক বলিল, রোদনের মধ্য দিয়ে আমরা শ্রেয় লাভ করি শিখা দেবী। রাখুন আপনার ফিলোসফি। শ্রেয় সম্বন্ধে আমার ধারণা আপনার সমান নাও হতে পারে। না হতে পারে, কিন্তু হতেও তো পারে। তপন টিপ্পনি দিল, রাগেও না দাদা, ভালো লাগছে না। তোমার বন্ধুর শ্রেয় যদি দিনরাত কান্না দিয়ে পাওয়া যায়, তাহলে আমার তা চাই নে। আমরা কে কি চাই তা আমরা নিজেরাই জানি নে শিখা দেবী। বিনায়ক বলিল, রাখুন রাখুন, এটা কলেজের ক্লাসরুম নয়। আমি কি চাই তা আমি খুব ভালো করেই জানি। মীরা খিলখিল করিয়া হাসিয়া বলিল, জানিস তো চেয়ে নে না ভাই। রসরক্ত নয়নে শিখা ডাকিল, মীরা, ভালো হচ্ছে না। হাসি বিকশিত মুখে মীরা বলিল, খুব ভালো হচ্ছে শিখা। দোতলার বারান্দা হইতে শিখার মা ডাকিয়া বলিলেন, রোদটা কড়া হয়ে উঠল তপন, ঘরে চলে এসো বাবা তোমরা। তপন ও মীরা তৎক্ষণাৎ উঠিয়া চলিয়া গেল। এ যাওয়ার উদ্দেশ্য এত স্পষ্ট যে শিখা লজ্জানত মুখে খাবারের বাসনগুলি গুছাইতে লাগিল। বিনয়ক একটা ফুল পাড়িয়া শিখার হাতে দিয়া বলিল, বেশ, তাহলে বন্ধুই হলেন, কেমন? রাজি? রাজি। শিখা নত মুখে বলিল কথাটা। ইচ্ছে থাকিলেও বেশিক্ষণ বিনয়কের কাছে একলা থাকিতে শিখা লজ্জা করিতেছিল। উভয় চলিয়া আসিল ছায়া ঢাকা বারান্দায়। গল্পের বাক্স বাই রোমানানুপুর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাছিলাম ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত উপন্যাস চিতাবন হিমান। আজ শুনলেন উপন্যাসটির দ্বিতীয় পর্ব। এর পরে আসছে তৃতীয় পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর। আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান, তবে নিজে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।